আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনে জিতে সরকার গঠনের পরও সংস্কার প্রক্রিয়া চলমান রাখার লিখিত দলিল তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আর আওয়ামী লীগ নিয়ে মনোভাব পরিবর্তন হলেই ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন কাটবে বলেও মনে করেন উপদেষ্টা। কথা বলেছেন আয়নাঘর, জুলাই গণহত্যার শহীদ ও আহতদের খুঁজে বের করা এবং সহায়তা কার্যক্রম সহ নানা বিষয়ে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সংস্কার নাকি নির্বাচন? সংস্কার হলে কতটা আর নির্বাচন হলে কবে? কদিন আগেও দেশের রাজনীতির মাঠে এ নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেবার পর আলোচনায় মোড় ঘুরেছে। এখন বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী কতটা সংস্কার নির্বাচনের আগে হবে আর কতটা হবে পরে, তা নিয়েই চলছে আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য কি? প্রশ্ন ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে। আমাদের একটা ঐকমত্যের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। জুলাই অভ্যুত্থানের ঐক্য ভাঙতে ভারতে থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের তৎপরতা চলছে বলেও জানান উপদেষ্টা। উঠে আসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক প্রসঙ্গ। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে, এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে। গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর ঘুরে এসেছেন নাহিদ ইসলাম। জানতে চাওয়া ছিল আয়নাঘর ও সেখানে নির্যাতনের শিকারদের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যে বাহিনী বা যার যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব, যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান তথ্য উপদেষ্টা। এই সরকার চলে গেলেও তাদের ভবিষ্যৎ জীবনে যাতে নিশ্চয়তা থাকে, সেইটা আমরা ইনশিওর করে যাব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেওয়ার দাবি জানানো হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার দাবিও উঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিএনপি, জামাতসহ ২৬টি রাজনৈতিক দলের নেতারা। কয়েক ঘন্টার বৈঠক শেষে তাদের প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছানোর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে হাঁটবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে, সেটাই আপনার মূল কথা। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত
এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আবার রিইউনাইট করাটা এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে। এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যাতে না হয় সে বিষয়ে মতামত দিয়েছে অনেক রাজনৈতিক দল। তবে সংস্কারের পাশাপাশি নির্বাচনকেও অগ্রাধিকার দেওয়ার দাবি উঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে এটা হতে পারে, উনি এটার উপরে কোনো কমেন্ট করে নাই, কিন্তু সাধারণভাবে প্রায় সবাই বলেছেন তারা যত তাড়াতাড়ি পারে নির্বাচন করতে চান এবং এই নির্বাচন যাতে একটা ভালো নির্বাচন হয়। স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। আগামী 6 মাস রাজনৈতিক দলগুলো এই কমিশনের সাথে কাজ করে দ্রুত একটি ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ববর্তী সরকার দেশের আইনগুলোকে তামাশা বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন আইন তৈরি করতে হবে যেন পরবর্তী প্রজন্ম সেটিকে আদর্শ মনে করে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস এও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে সমর্থন তার সরকার পেয়েছে, এরপরেও যদি দেশের জন্য ইতিবাচক কিছু না করা যায় তাহলে সেটি হবে দুর্ভাগ্য। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকার গঠিত 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে 26টি রাজনৈতিক দল, জোট ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। এই বৈঠকের উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় ধাপে প্রবেশ করল। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যোগ দেয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, একটি এলোমেলো অবস্থায় দায়িত্ব নেয়ার পর গত 6 মাসে দেশের সবাই তার সরকারকে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভাবনীয় সমর্থন পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যদি দেশের ইতিবাচক পরিবর্তন না আনা যায় তবে তা তার সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সহ
354টি প্রস্তাব এবারের জেলা প্রশাসক সম্মেলনে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। 16 থেকে 18 ফেব্রুয়ারি এবছরের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে শনিবার বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানানো হয়, রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। 2024 সালের জেলা প্রশাসক সম্মেলনে 381টি সিদ্ধান্তের মধ্যে 177টি বাস্তবায়ন হয়েছে ও 204টি বাস্তবায়নাধীন। তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্ন জনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও সররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনো অনেকে কাতরাচ্ছে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 55তম বৈঠকে দুদেশের নদী ও পরিবেশ রক্ষা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে রাজধানীর বারিধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রতিষ্ঠানটিতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বাদ্যযন্ত্র শেখানো হবে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের পরিবেশগত কয়েকটি বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি কথা বলেন। আমরা 3টি বিষয় এখানে উত্থাপন করব। একটা হচ্ছে কুশিয়ারাতে আমরা একটা পাম্প স্থাপিত হয়েছিল 2015 সালে। এখন কুশিয়ারা নদী থেকে পানি এনে আমাদেরকে ওই সেচ কাজটা চালাতে হবে। ওই পানিটা আনার জন্য ভারতের যে সম্মতির প্রয়োজন, সেই সম্মতিটা আমরা এখনো পাইনি, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আখাউড়া থেকে ওখানে ত্রিপুরার ত্রিপুরার ওখান থেকে বর্জ্যবাহিত পানি এসে আখাউড়ার পরিবেশ দূষিত করছে, এটাও পুরনো বিষয়, এটা নিয়ে আবার কথা তোলা হবে। আরেকটা হচ্ছে, এখন আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গত বর্ষাতে বন্যা যেটা হলো আগস্ট মাসে, সেখানে অনেক বাঁধ ভেঙে গেছে। সেখানে বাঁধগুলো যখন আমরা মেরামত করতে যাই, দেখা যাচ্ছে ওটা 0 পয়েন্টে পড়েছে। সেখানে আমাদের একটা অনুমোদনের প্রয়োজন হয়। ওই অনুমোদনটা পেতে আমাদের পাওয়াটা যেন আমাদের জন্য সহজ হয়, সে বিষয়টা আমরা আলোচনা করব। ইসলামের সুমহান আদর্শ বিধিবিধান সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আশকারের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত্রি অতিবাহিত করেছেন। আজ রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ইজতেমা। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। বাদ ফজর মুরসালিন নিজামুদ্দিনের বয়ানের মাধ্যমে তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়। সকালে আম বয়ানের পরে প্রতিটি তাঁবুতে আলেমরা তাবলিকি দাওয়াত, ইমান, নামাজ, জিকির আজকারের বিষয়ে বক্তব্য রাখেন। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার ময়দানে। হাজির হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ হাজের ময়দানে আমাদেরকে একটা কঠিন জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে আসছি আল্লাহর জন্য আসছি, যাতে আল্লাহ আমাদের রাজি খুশি হয়। পবিত্র কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং ইসলামের যে সুমহান আদর্শের বাণীগুলো, সেগুলো ছড়িয়ে দিতেই এই ইজতেমা তৃতীয় পর্বে অসংখ্য মুসলমানরা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আগামী দিনগুলোতে তারা নিজেদেরকে সেই আদর্শে উজ্জীবিত করবেন এবং অনুপ্রাণিত হবেন। তারই সঙ্গে যারা এখানে আসেননি তাদেরকেও সুমহান বাণীটি ছড়িয়ে দিবেন, এই আশা তাদের। বাদ জোহর আরবীয় অতিথিদের বয়ানের তর্জমা করেন এদেশীয় মুরব্বীরা। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। সবসময় আল্লাহর জিকির বন্দেগীতে মশগুল থাকতে হবে। তারপরে বছরে অন্তত 4 মাস অন্তত এই পথেই যেন থাকা যায়। আমাদের এখানে ইজতেমা আসার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানি সমস্ত মানুষকে হেদায়েত দান করে এবং আমরা জানি দ্বীনের পথে চলতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ইমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করেছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সহ সবকিছুরই ব্যবস্থা করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।
নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অমর ২১শে বইমেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন বইমেলা ঘুরতে বা বই কিনতে, আবার কেউ বা এসেছেন বাংলার সাহিত্য সংস্কৃতির বিশাল ভাণ্ডারের সাথে নিজ সন্তানকে পরিচয় করিয়ে দিতে। লেখক পাঠকরা প্রত্যাশা করছেন বই প্রকাশ এবং বই বিক্রির একটি বড় উদাহরণ হবে এবারের বইমেলা। আবির আহমেদের রিপোর্ট। শিশুরা উল্টে পাল্টে দেখছে বইয়ের পাতা। অমর ২১শে বইমেলার আভিজাত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ততার মাঝে একটু ফুরসত মিললেই শিশুদের নিয়ে মেলায় ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চাদেরকে বইয়ের জগতে, সাহিত্যের জগতে বা স্টাডির জগতে আরও একটু অনুপ্রাণিত করা। সবাই মিলে আমরা মেলায় এসেছি, এসে সব ঘুরছি, বইগুলো দেখলাম। সব হুমায়ুন আহমেদের বই, উনি তো আমার খুব প্রিয় একজন লেখক। ইতিহাস পরিচিতি করার জন্য বাচ্চাদের নিয়ে বইমেলায় আসছে। কেউ এসেছেন একাই বই ছুঁয়ে দেখার একান্ত বাসনা নিয়ে, তবে বইয়ের দাম খানিকটা সংশয় ফেলেছে অনেককেই। নতুন বইয়ের জন্য যে উন্মাদনা, তা কি দামের পাল্লায় মাপা যায়? তাই দাম কিংবা ব্যস্ততা কোনোটাই বইপ্রেমীদের দূরে সরাতে পারে না। আমি বই প্রেমিক, আমি বই কিনতে পছন্দ করি। কবিতার বই পড়তে যেমন ভালো লাগে, তেমন গল্পের বই পড়তেও ভালো লাগে। আমার বই পড়তে অনেক ভালো লাগে, আর এখানে বিভিন্ন বই দেখে অনেক বই সম্পর্কে জানতে পারছি। ভালো লাগছে, ঘুরছি, দেখছি, আর পছন্দ হলে তো অবশ্যই বই নেব। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে থাকা বিক্রয় কর্মীরাও জানাচ্ছেন একই কথা। এবারে যতই দিন যাচ্ছে বইমেলার পাঠকদের উপস্থিতি ততই বাড়ছে। কোনো দিনের তুলনায় আজকে আমরা একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। গতকালকে আর আজকের বিক্রি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো। সংশ্লিষ্টরা বলছেন এবারের মেলা সামনে আরও জমজমাট হবে, বাড়বে বিক্রি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।